প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা বাফার দ্রবণ এবং বাফার কৌশল সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই বাফার দ্রবণেরই কিছু গাণিতিক সমস্যা করব। তো প্রথমেই আমরা এই প্রশ্নটা দেখে নিই। 100 ml 0.3 মোলার ফর্মিক অ্যাসিডের সাথে 60 ml ডেসিমোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো। মিশ্রণটি একটি বাফার দ্রবণ, ব্যাখ্যা করো। তো প্রথমত আমি দেখতে পাচ্ছি এখানে ফর্মিক অ্যাসিড আছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তো কোশ্চেন দেখে আমার বোঝার একটা উপায় আছে যে এটা আসলে বাফার হবে কি না। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে ফর্মিক অ্যাসিড আছে এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে এই ফর্মিক অ্যাসিডের কিছু অংশ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে হয়তো বা সোডিয়াম ফর্মেট লবণ বানাতে পারে। বাট এটা আসলে কতটুকু কিভাবে হবে এটা নিয়েই আমরা একটু ব্যাখ্যাটা পড়ব। তাহলে প্রথমেই আমাদের এখানে চলে আসছে ফর্মিক অ্যাসিড 100 ml 0.3 m। তো এখানে ভাইয়া একটা কাজ করেছি, যেটা হচ্ছে 100 ml 0.3 m। আমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে আমার দু ধরনের ঘনমাত্রা আছে, একটা হচ্ছে 0.3 মোলার আর একটা হচ্ছে ডেসিমোলার মানে 0.1 মোলার। তো আমরা ঘনমাত্রাটিকে 1 করে ফেলবো, মানে 1 মোলার করে ফেলবো। তো এটা করতে গেলে কি করা লাগবে? 100 ml 0.3 m যা, এই 100 এর সাথে যদি আমি 0.3কে গুণ করে দেই, এত ml 1 m, তার মানে 100 আর 0.3 গুণ করলে যা হতো 100 × 0.3 আর এই পাশে 1 গুণ করলে একই রেজাল্ট কিন্তু আসবে। কিন্তু লাভের লাভ কী হলো? আমার ঘনমাত্রাটা 1 মোলার হয়ে গেল। একই কাজ আমি করব সোডিয়াম হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। 60 ml 0.1 মোলার, 60 × 0.1 আর এদিকে 1, তাহলে 6 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। এটা আমরা এই সূত্রটা থেকে করি, মোল সংখ্যা = আয়তন গুণন ঘনমাত্রা। তার মানে আয়তন এবং ঘনমাত্রার গুণফল মোল সংখ্যা ইন্ডিকেট করছে এবং আয়তন এবং ঘনমাত্রাটাকে আমরা কনস্ট্যান্ট রাখলেই হচ্ছে। যেমন এখানে 100 হচ্ছে আয়তন, 0.3 হচ্ছে ঘনমাত্রা, এই দুজনের গুণফল যা, 100 × 0.3 আর 1 এর গুণফলও হচ্ছে তা, এজন্যই আমরা এটা লিখতে পারছি। তাহলে আমাদের ফর্মিক অ্যাসিড দাঁড়ালো 30 ml 1 m আর সোডিয়াম হাইড্রোক্সাইড দাঁড়ালো 6 ml 1 m। এবার আমরা বিক্রিয়াটা লিখে ফেলবো, যে ফর্মিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সোডিয়াম ফরমেট এবং পানি উৎপন্ন হয় এবং বিক্রিয়াটা 1:1:1 রেশিওতে। তার মানে 6 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা আমাদের প্রশমিত ফর্মিক অ্যাসিড কতটুকু? যেহেতু 1:1 বিক্রিয়া, তার মানে 6 ml 1 m ফর্মিক অ্যাসিডই হবে। ওই যে আমরা 1 m আর 1 m করে নিয়েছিলাম, ওইটা আমাদের এখানে হেল্প করছে। ঘনমাত্রা সমান হলে প্রশমনের ঘটনাটা শুধুমাত্র আমরা আয়তন দিয়ে ব্যাখ্যা করে দিতে পারি। তাহলে এটার 6 ml এটার 6 ml দ্বারা প্রশমিত হচ্ছে, তাহলে অতিরিক্ত কতটুকু ফর্মিক অ্যাসিড থাকছে? আমাদের শুরুতে ছিল 30 ml, তাহলে 30 - 6 24 ml 1 m ফর্মিক অ্যাসিড আমার দ্রবণে অতিরিক্ত অবস্থায় আছে। বাকিটা কিন্তু প্রশমিত হয়ে গেছে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা। তাহলে ফাইনালি দ্রবণে কি কি থাকলো? ফাইনালি দ্রবণে থাকলো 24 ml 1 m ফর্মিক অ্যাসিড এবং 6 ml 1 m সোডিয়াম ফরমেট। এটা কোথা থেকে? এই যে এই বিক্রিয়াটা যখন সংঘটিত হচ্ছে, তার মানে আমার ফর্মিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইড যখন বিক্রিয়া করছে, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণটা কম 6 ml 1 m, তাহলে এর 6 ml দিয়ে এর 6 mlকে প্রশমিত করে এই লবণটার 6 ml প্রস্তুত করছে। তো সেখান থেকেই এই 6 ml 1 m সোডিয়াম ফরমেট লবণ উৎপন্ন হলো। তাহলে এই দুটো দ্রবণ এবার দেখি আমরা যে আমাদের বাফার দ্রবণ কিভাবে কাজ করছে। অম্লীয় বাফারের ক্ষেত্রে আমরা জেনে এসেছিলাম যে দুর্বল অ্যাসিড থাকবে এবং তার সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণ থাকবে। এখানে সেই ঘটনাটাই ঘটছে এবং এই বাফারে আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ দুর্বল অ্যাসিড রয়েছে এবং একটা নির্দিষ্ট পরিমাণ সেই দুর্বল অ্যাসিডের লবণ রয়েছে। তো সুতরাং এটি একটি অম্লীয় বাফার এবং আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডান পাশে বাফার কৌশলটা দেখিয়ে দেব। তো আমরা গত ক্লাসে অ্যাসিটিক অ্যাসিড এবং সোডিয়াম অ্যাসিটেটের বাফার কৌশলটা দেখিয়ে এসেছি। তো এখানে আমি আর আলাদা করে বাফার কৌশলটা দেখাচ্ছি না, বাট আমরা কিন্তু অবশ্যই বাফার কৌশলটা পরীক্ষায় দেখাবো, কারণ বাফার দ্রবণ প্রমাণ করার অন্যতম পদ্ধতিটাই হচ্ছে বাফার কৌশল প্রদর্শন করা, তা না হলে টিচার নাম্বার কাটতে পারে। এবার আমরা চলে যাই দ্বিতীয় একটা ম্যাথে। দ্বিতীয় ম্যাথটাতে আমরা কোশ্চেনটা হচ্ছে 80 ml 0.3 m অ্যাসিটিক অ্যাসিডের সাথে 20 ml 0.5 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো। মিশ্রণটিতে 2 বা 3 ml 0.1 m HCl অথবা 2 বা 3 ml 0.1 m পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে pH এর কোনো পরিবর্তন ঘটবে কি? ব্যাখ্যা করো। এখানে এই যে 2 বা 3 ml
HCl বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের কথা যে বলা হচ্ছে, এটা মানে হচ্ছে খুব অল্প পরিমাণে অ্যাসিড বা ক্ষার যোগ করলে আমার উপরোক্ত বিক্রিয়ার বা উপরোক্ত উদ্দীপকের যে দ্রবণটা সৃষ্টি হবে সেটার পিএইচের কোনো পরিবর্তন ঘটবে কিনা। অর্থাৎ ইনডিরেক্টলি এই ম্যাথেও আমাদের কাছে জানতে চাচ্ছে যে এই উপরের মিশ্রণটা কি বাফার হবে কি না। তাহলে আমাদের দুভাবেই কোশ্চেন আসতে পারে, ডিরেক্ট জানতে চাইতে পারে বাফার হবে কিনা, অথবা এভাবে বলতে পারে যে অল্প অ্যাসিড বা ক্ষার যোগে কোনো পিএইচ পরিবর্তন ঘটবে কিনা। তাহলে এটার সলিউশনও আগের মতন। প্রথমে আমাদের যে ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড, তার ক্ষেত্রে আমার আয়তন এবং ঘনমাত্রা কিন্তু এখানেও দুই রকম, একটা 0.3 আর একটা হচ্ছে 0.5। তাহলে আমরা কি করব, আয়তন এবং ঘনমাত্রা গুণ করব আর ঘনমাত্রাটাকে 1 করে ফেলবো। এই যে তাহলে 80 × 0.3 ml আর 1 m, তাহলে এটা দাঁড়াচ্ছে 24 ml 1 m। এরপরে অনুরূপভাবে সোডিয়াম হাইড্রোক্সাইডেরটাও আমি 20 আর 0.5 গুণ করে 10 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড। বিক্রিয়াটা দেখাবো 1:1:1 বিক্রিয়া, তার মানে 10 ml সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা প্রশমিত হবে 10 ml 1 m আমাদের ইথানোয়িক অ্যাসিড। এখানে একটু ভুল এসেছে, আমরা একটু ঠিক করে নিই। এটা হচ্ছে আমাদের এখানে ইথানোয়িক অ্যাসিড CH3COOH। এরপরে তাহলে আমাদের অতিরিক্ত অ্যাসিটিক অ্যাসিড কতটুকু থাকছে বা ইথানোয়িক অ্যাসিড 24 - 10 মানে 14 ml 1 m। তাহলে ফাইনালি কে থাকলো, ফাইনালি থাকছে 14 ml 1 m অ্যাসিটিক অ্যাসিড এবং 10 ml 1 m সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম অ্যাসিটেট লবণ। অর্থাৎ এখানেও দুর্বল অ্যাসিড এবং তার সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া উৎপন্ন লবণই থাকছে, অর্থাৎ এটিও একটি অম্লীয় বাফার। এখানেও আমরা বাফার ক্রিয়াটা বা বাফার কৌশলটা প্রদর্শন করব। বাফার কৌশল প্রদর্শনের ধরনটা আমি আরেকবার বলি। যেহেতু এখানে আমি প্রথমে দেখতে পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, এটি আংশিক বিয়োজিত হবে, তার আয়নীকরণটা দেখাবো। লবণের ক্ষেত্রে সম্পূর্ণ বিয়োজন ঘটবে সেটাও দেখাবো। এরপরে দেখব যে আমার দ্রবণে যে আয়নগুলো আছে সেখানে যদি H+ যোগ করি কি ঘটবে, আর OH- যোগ করলে কি ঘটবে। এরপরে আমরা বাফার দ্রবণেরই একটি সমীকরণ নিয়ে চলে যাব, হেন্ডারসন-হ্যাসেলবাগ ইকুয়েশন। এখানে অম্লীয় বাফার দ্রবণের যখন আমি পিএইচ গণনা করব, আমরা কিন্তু আগের দুটো ম্যাথে কোনো পিএইচ গণনা করিনি, তো বাফার দ্রবণের পিএইচ গণনার ম্যাথও আমাদের কোশ্চেনে আসে। তাহলে অম্লীয় বাফার দ্রবণের পিএইচ গণনার জন্য একটা দুর্বল অ্যাসিড এবং সেই অ্যাসিডের লবণের বিক্রিয়াকেই আমরা বিবেচনা করব। তো আমি এখানে ডিরাইভেশনটা দেখিয়েছি, এটা দেখতে পারো। আমরা ফাইনালি যে সূত্রটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই লাল কালির যে সূত্রটা, সেটা বাফার দ্রবণের পিএইচ = pKa। কে মানে কি, অ্যাসিডের বিয়োজন ধ্রুবক। তার মানে আমরা যদি -log অ্যাসিডের বিয়োজন ধ্রুবকের মানটা করি তাহলে সেটা pKa হয়ে যাবে, প্লাস লগ উপরে লবণের ঘনমাত্রা, নিচে অ্যাসিডের ঘনমাত্রা। এই সূত্রটা দিয়েই আমরা ডিরেক্টলি কোনো একটি বাফার দ্রবণের পিএইচ বের করতে পারি। এটার অ্যাপ্লিকেশনই আমরা পরবর্তী ম্যাথটাতে দেখব। চলো দেখি। প্রবলেমটা হচ্ছে 30 ml 1 m ফর্মিক অ্যাসিডের সাথে 6 ml 1 m সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করা হলো। মিশ্রণটির পিএইচ নির্ণয় করো। তো এখানে দেখতে পাচ্ছি যেহেতু অ্যাসিড এবং লবণ দুটোরই, অ্যাসিড এবং ক্ষার দুটোরই আমাদের ঘনমাত্রাটা হচ্ছে 1 m। এখানে তাহলে আর গুণ করাকরির দরকার নেই, মানে 1 m বানানোর তো আর আলাদা করে দরকার নেই। তাহলে তাদের পরিমাণটা লিখে ফেললাম। এবার আমাদের বিক্রিয়াটা 1:1:1 বিক্রিয়া, তার মানে 6 ml NaOH দ্বারা ফর্মিক অ্যাসিড কতটুকু প্রশমিত হবে, 6 ml প্রশমিত হবে, 6 ml 1 m। অতিরিক্ত ফর্মিক অ্যাসিড তাহলে 30 - 6 অর্থাৎ 24 ml 1 m। তাহলে এই অম্লীয় বাফার দ্রবণটা, যেহেতু আমরা বুঝতেই পারছি এখানে অতিরিক্ত ফর্মিক অ্যাসিড মানে দুর্বল অ্যাসিডটা রয়েছে 24 ml 1 m এবং এখানে 6 ml 1 m কি রয়েছে, আমাদের সোডিয়াম ফরমেট বা সোডিয়াম মিথানয়েড লবণটা। তার মানে এরা বাফার তৈরি করছে। এবার আমার কাজটা হচ্ছে যে এই যে বাফারটা প্রস্তুত করলো তার পিএইচটা কত, তার পিএইচটা আমি কিভাবে নির্ণয় করব। পিএইচটা নির্ণয় করার আগে আমরা একটু পরিমাণটা দেখে নিই। পরিমাণটা হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে 24 ml 1 m আর লবণটার ক্ষেত্রে 6 ml 1 m। এবার আমরা এই সূত্রটা দিয়ে ম্যাথ ঠিকই করব, কিন্তু তার আগে দুটো জিনিস আমাদের করা লাগবে। তুমি যখন অ্যাসিডের ঘনমাত্রাটা দেখে এসেছো কত ছিল ওখানে 24 ml 1 m, এই 1 mটা তুমি এখানে অ্যাসিডের ঘনমাত্রা ইউজ করতে পারবে না। কারণ কি, প্র্যাকটিক্যালি যখন আমরা ঘনমাত্রাটা নেব তখন সে কি পুরো দ্রবণের সাপেক্ষে বিবেচিত হবে। তার মানে V1S1 = V2S2 এই সূত্রটাকে আমাদের ব্যবহার করতে হবে।
কেন? কারণ আমাদের 30 ml ছিল অ্যাসিডের পরিমাণ এবং 6 ml ছিল লবণটার পরিমাণ, তার মানে টোটাল 36 ml এর সাপেক্ষে এবার আমার হিসাব নিকাশটা হবে। অর্থাৎ V1 এর মান হচ্ছে 24, অর্থাৎ অ্যাসিডের টুকু নিয়ে প্রথমে কাজ করছি, তার S1 হচ্ছে 1, আবার V2 হচ্ছে 36। V2টা কি? V2টা হচ্ছে আমার শুরুতে বিক্রিয়া যারা যারা ছিল, কে কে ছিল? ক্ষার ছিল এবং তার সাথে অ্যাসিডটা ছিল, তো দুজনের সমষ্টি কত? 30 যোগ 6 36 ml। এই 36 ml এর সাপেক্ষে আমার 1 mটা বা 1 মোলারটা কতটুকু চেঞ্জ হচ্ছে সেটা খেয়াল করতে হবে। আমি যদি এখানে 1 আর এখানে 1 বসিয়ে দিতাম ম্যাথ কিন্তু হতো না। তাহলে প্র্যাকটিক্যালি আমরা কি করব? পুরো দ্রবণের আয়তনটা সাপেক্ষে চিন্তা করব। তাহলে এখান থেকে S2 এর যে ভ্যালুটা পেলাম 0.67 মোলার, এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। অনুরূপভাবে লবণের কথা যদি চিন্তা করি, লবণ কতটুকু সৃষ্টি হয়েছিল? লবণ সৃষ্টি হলো আমাদের আগের পেজে আমরা দেখলাম 6 ml 1 m, তাহলে এটা হচ্ছে 6, এটা 1, তাহলে পুরো দ্রবণটা কত ছিল? আমি কত নিয়ে কাজ শুরু করেছিলাম? 36 ml। আমার 30 ml ছিল ফর্মিক অ্যাসিড এবং 6 ml ছিল আমার ওখানে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষারটা, সেটা। আয়তনটা তো আর পরিবর্তন হচ্ছে না, তাহলে 36 ml। এবার এই S1টা S2তে চেঞ্জ হয়ে গিয়ে 0.17 মোলার হয়ে গেল, তার মানে আমার লবণের ঘনমাত্রা এবং অ্যাসিডের ঘনমাত্রা আমি পেয়ে গেলাম। এবার এই সূত্রে আমি PKa মানে মাইনাস লগ কে আর যোগ লগ উপরে লবণের ঘনমাত্রা, নিচে অ্যাসিডের ঘনমাত্রা বসিয়ে দিলাম, অর্থাৎ ডান পাশে যেগুলো বের করলাম ডিরেক্ট ক্যালকুলেশন করে আমরা পিএইচ পেলাম 3.14। তাহলে ম্যাথটা যদি আমি একটু শুরুর দিকটা রিভিউ করি, আমরা দেখতে পেয়েছিলাম যে এখানে অতিরিক্ত যেই খাদটুকু, অতিরিক্ত যে অ্যাসিডটুকু সেটা নিয়ে কাজ করলাম এবং উৎপন্ন যে লবণটুকু সেটা নিয়ে আমরা কাজ করলাম, এবং তাদের ঘনমাত্রাটা লঘুকরণ সূত্র দিয়ে আমরা নতুন করে বের করলাম, যাতে আমরা পুরো আয়তনটার সাপেক্ষে, অর্থাৎ এই যে 30 যোগ 6 এই 36 ml এর সাপেক্ষে হিসাব করতে পারি। এরপরে আমরা পরের একটা ম্যাথে চলে যাই। এই ম্যাথটাতে আমরা দেখতে পাচ্ছি 500 ml বাফার দ্রবণে 2 গ্রাম অ্যাসিটিক অ্যাসিড দ্রবীভূত আছে। 4.8 pH এর বাফার দ্রবণ তৈরি করতে কত গ্রাম পটাশিয়াম অ্যাসিটেট প্রয়োজন? এখানে আমাদের অ্যাসিটিক অ্যাসিডের যে বিয়োজন ধ্রুবকটা তার মানটা দিয়ে দেওয়া আছে 1.8 × 10⁻5। তার মানে আমাকে এখানে পিএইচ বলে দিয়েছে, কিন্তু আমাকে লবণের পরিমাণটা বের করতে বলেছে। তাহলে আমাদের সূত্রটা কি? আমার সূত্রটা আগের মতনই। আচ্ছা, তাহলে আমি একটু ম্যাথটা দেখাই। পি কে এর ভ্যালুটা মাইনাস লগ কে এর ভ্যালু বসিয়ে এখানে পি কে এর ভ্যালুটা পেয়ে গেলাম 4.75। অ্যাসিড কতটুকু বলে দিয়েছে? 2 গ্রাম। 2 গ্রাম অ্যাসিড মানে এখানে আমাকে খেয়াল করতে হবে যে আমাকে ঘনমাত্রা নিয়ে কাজ করতে হবে, তার মানে মোল পার লিটার। 2 গ্রামের জন্য আমার মোলটা কতটুকু দাঁড়ায়, আমি তার আণবিক ভর, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডের আণবিক ভর 60, এটা দিয়ে ভাগ দিলাম, মোল পরিমাণটা বের হলো। এবার আমি যদি অ্যাসিডের ঘনমাত্রা বের করতে চাই, উপরে তার মোল পরিমাণটা 2/60 এবং নিচে তার আয়তনটা কই পেয়েছি? এই যে আমাকে বলে দিয়েছে 500 ml বাফার দ্রবণ। আমার ঘনমাত্রা যেহেতু মোল পার লিটারে হয়, তাহলে উপরে 2/60 মোল আর নিচে 0.5 লিটার। এই পুরো যেই ভ্যালুটা, অর্থাৎ 1/15 মোল পার লিটার, এটা হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। ঠিক আছে, তাহলে বাম পাশের আমাদের এই ট্র্যাডিশনাল মানে হ্যাজেলবার্গের সূত্রটা দিয়ে যেই পিএইচ, পিকে এবং এর ভ্যালু বসিয়ে এই সূত্র থেকে আমি এস এর ভ্যালুটা পেলাম। কত পেলাম? 0.075 মোল পার লিটার। কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, এখানে আমার কাছে চেয়েছে যে কত গ্রাম পটাশিয়াম অ্যাসিটেট লবণ প্রয়োজন। ওকে, তাহলে আমি কি করব? মোল পার লিটারটাকে গ্রামে কনভার্ট করে নিলাম। তাহলে আমরা পটাশিয়াম অ্যাসিটেট বা পটাশিয়াম ইথানয়েটের আণবিক ভর 98.1 দিয়ে গুণ করলাম, রেজাল্টটা আসলো 7.36 গ্রাম পার লিটার। অনেকে আমরা এই জায়গাটাতেই ভুল করি, আমরা ভাবি যে এখানেই ম্যাথটা শেষ, কিন্তু ম্যাথটা আসলে এখানে শেষ না, কারণ এটা হচ্ছে প্রতি লিটারে 7.36 গ্রাম লবণটা আমি পেয়েছি, কিন্তু আমার বাফার দ্রবণটা কতটুকু? 500 ml এর, তার মানে 0.5 লিটারের, আমাকে অতটুকুতে বের করা লাগবে। তাহলে 1 লিটারে সল্ট হচ্ছে 7.36 গ্রাম, অতএব 0.5 লিটারে সল্ট এতটুকু 3.68 গ্রাম।
তাহলে এই প্রবলেমটা আমরা একটু খেয়াল করব। এই ধরনের প্রবলেমে যেখানে আমার পিএইচ দিয়ে দেয় এবং কোনো একটা নির্দিষ্ট আয়তনের বাফার দ্রবণে অ্যাসিড বা লবণের পরিমাণ দিয়ে অপরটা চায়, তখন আমরা খেয়াল করব যে কোন এককে চাচ্ছে, ভরটা গ্রামে নাকি মোলে, এবং আমার বাফার দ্রবণের আয়তনটা কতটুকু। আমি একটু আগের মতন যদি দেখাই, এটা একটু আগের মতন যদি এখানে গ্রাম পার লিটার অথবা এই যে 0.075 মোল পার লিটারে বের করে আসতাম, ম্যাথ কিন্তু আমার ভুল হতো। তো এই জিনিসগুলো, এই ছোটোখাটো জিনিসগুলো আমরা খেয়াল করব বাফারের ম্যাথ করার সময়। তো তাহলে আমরা পরবর্তী ভিডিও ক্লাসে বাফারের আরও কিছু ম্যাথ করব। আজকের ভিডিও ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।